সুপ্রিয় সপ্তম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার। আজকে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোলের যে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ শিলা এবং মাটি, এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট 1 নম্বরের প্রশ্নোত্তর, সেই সঙ্গে কতগুলো মোস্ট ইম্পর্টেন্ট 2 থেকে 3 নম্বরেরও কিন্তু প্রশ্ন আমরা রেখেছি আজকের আলোচনাতে। তো শুরু করছি আজকের আলোচনা শিলা ও মাটি থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার। প্রথম প্রশ্ন অন স্ক্রিনে, পৃথিবীর উপরের কঠিন আবরণটি কি দিয়ে গঠিত? উত্তর হবে পৃথিবীর উপরের যে কঠিন আবরণ সেটা শিলা দ্বারা গঠিত। এবার প্রশ্ন হচ্ছে শিলা কাকে বলে? বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত একটি যৌগিক পদার্থ হলো শিলা। বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত একটি যৌগিক পদার্থ হলো শিলা। শিলা কয় প্রকার ও কি কি? শিলা 3 প্রকার, যথা আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। ওকে, শিলা কিভাবে ভেঙে যায়? নানা প্রাকৃতিক শক্তি যেমন সূর্যের তাপ, বৃষ্টির আঘাত, বাতাসের ধাক্কা বা নদীর স্রোতের দ্বারা শিলা ভাঙে বা ভেঙে যায়। ওকে, তাহলে নানা প্রকার যে প্রাকৃতিক শক্তি, সূর্যের তাপ, বৃষ্টির আঘাত, বাতাসের ধাক্কা বা নদীর স্রোতের দ্বারা শিলা ভাঙে। মাটি কয় প্রকার ও কী কী? মাটি 3 প্রকার, বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি। রেল লাইনে পড়ে থাকা পাথর কী ধরনের শিলা? রেল লাইনে পড়ে থাকা পাথর আগ্নেয় শিলা। খাবার নুন, খাবার সোডা, বিট নুন, পেন্সিলের শীষ, ফিটকিরি, এই জিনিসগুলো আসলে কি? এগুলো এক একটি খনিজ পদার্থ। খাবার নুন, খাবার সোডা, বিট নুন, পেন্সিলের সীসা, ফিটকিরি, এগুলো এক একটি খনিজ পদার্থ। কোন শিলা সবথেকে বেশি ক্ষয় প্রতিরোধ করতে পারে? উত্তর হবে রূপান্তরিত শিলা সবথেকে বেশি ক্ষয় প্রতিরোধ করতে পারে। কোন কোন শিলা দিয়ে বাড়িঘর তৈরি হয়? বাড়িঘর তৈরি করতে বেলে পাথর এবং কাদা পাথর লাগে। তাহলে বাড়িঘর তৈরি করতে বেলে পাথর এবং কাদা পাথর লাগে। কোন মাটি ফসল ফলানোর জন্য বেশ ভালো? দোআঁশ মাটি ফসল ফলানোর জন্য বেশ ভালো। শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে কিসে পরিণত হয়? শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে মাটিতে পরিণত হয়। শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে কিসে পরিণত হয়? মাটিতে পরিণত হয়। কোন মাটিতে জল দাঁড়ায় না? বেলে মাটিতে জল দাঁড়ায় না। প্রতিমা গড়তে কোন মাটি লাগে? প্রতিমা গড়তে এঁটেল মাটি লাগে। চুনাপাথর কোথায় ব্যবহার করা হয়? চুনাপাথর সিমেন্ট তৈরি এবং ইস্পাত কারখানায় ব্যবহার করা হয়। সিমেন্ট তৈরি করতে এবং ইস্পাত কারখানাতে চুনাপাথর ব্যবহার করা হয়। মার্বেল কোন জাতীয় শিলা? মার্বেল হচ্ছে রূপান্তরিত শিলার একটি উদাহরণ। ওকে, কোন শিলা পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি হয়েছে? আগ্নেয় শিলা পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি হয়েছে। এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে চলে যাব, যেগুলোর মান হচ্ছে 2 কিংবা 3। তো দুটি কিংবা 3টে বাক্যে উত্তর দাও, এই ধরনের প্রশ্নগুলো রয়েছে। তো চলো 3-4টে বাক্যে আমরা উত্তর দেবো এই প্রশ্নগুলোর। তো প্রথম প্রশ্ন কি বলা হয়েছে? আগ্নেয় শিলা কীভাবে তৈরি হয়েছে? কয়েকটি আগ্নেয় শিলার নাম লেখো। তাহলে জন্মের সময় পৃথিবী ছিল একটি আগুনের গোলা, পরে ধীরে ধীরে ঠান্ডা এবং শক্ত হয়ে তৈরি হয়েছে আগ্নেয় শিলা। দুটো আগ্নেয় শিলার উদাহরণ বা কয়েকটা আগ্নেয় শিলার মধ্যে উদাহরণ হবে কি? একটা গ্রানাইট হবে আর ব্যাসল্ট, এগুলো হচ্ছে আগ্নেয় শিলা। তাহলে জন্মের সময় পৃথিবী ছিল একটি আগুনের গোলা, পরে ধীরে ধীরে ঠান্ডা এবং শক্ত হয়ে তৈরি হয়েছে আগ্নেয় শিলা। গ্রানাইট এবং ব্যাসল্ট হলো আগ্নেয় শিলা। এবার বলছে আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। আগ্নেয় শিলা খুবই কঠিন এবং সহজে ভাঙে না। 1 নম্বর, আগ্নেয় শিলা ভূগর্ভ এবং ভূপৃষ্ঠের চাপে অনেক সময় বদলে যায়। ঠিক আছে, বদলে গিয়ে কি হয়? রূপান্তরিত শিলায় পরিণত হয়। তাহলে কি বলছে? আগ্নেয় শিলা খুবই কঠিন এবং সহজে ভাঙে না। 2 নম্বর হচ্ছে আগ্নেয় শিলা ভূগর্ভ এবং ভূপৃষ্ঠের চাপে অনেক সময় বদলে গিয়ে, এখানেই পূর্ণচ্ছেদটা হবে না, বদলে গিয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। পরের প্রশ্ন, পাললিক শিলা কিভাবে তৈরি হয়েছে? বহু বছর ধরে আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক উপায়ে ক্ষয় হয়ে ছোট ছোট নুড়ি, কাঁকর এবং বালিতে পরিণত হয়। পরে এগুলি আবার নদী বায়ুর দ্বারা বাহিত হয়ে সমুদ্রের নিচে পলিরূপে স্তরে স্তরে সঞ্চিত হয়। বহু বছর পরে এগুলি শক্ত হয়ে পাললিক শিলার সৃষ্টি হয়। তাহলে কি বলছে? বহু বছর ধরে আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক উপায়ে ক্ষয় হয়ে ছোট ছোট নুড়ি, কাঁকর এবং বালিতে পরিণত হয়। পরে এগুলি আবার নদী বায়ুর দ্বারা বাহিত হয়ে সমুদ্রের নিচে পলিরূপে স্তরে স্তরে সঞ্চিত হয়। বহু বছর পরে এগুলি শক্ত হয়ে পাললিক শিলার সৃষ্টি হয়। পরের প্রশ্ন, কয়েকটি পাললিক শিলার নাম লেখো। এই শিলার বৈশিষ্ট্যগুলি কী কী? কয়েকটি পাললিক শিলা হলো বেলে পাথর, কাদা পাথর এবং চুনাপাথর। পাললিক শিলার কয়েকটি বৈশিষ্ট্য কী? পাললিক শিলায় স্তরভাগ বেশি লক্ষ্য করা যায়। পাললিক শিলায় স্তরভাগ বেশি লক্ষ্য করা যায়, এটা 1 নম্বর বৈশিষ্ট্য। পাললিক শিলা নরম এবং হালকা হয়, এটা 2 নম্বর বৈশিষ্ট্য। এই শিলা কোমল এবং নরম, তাই সহজে ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং স্তরে স্তরে এই শিলা সঞ্চিত হয়। তাহলে কি বলছে? এই শিলা কোমল এবং নরম, তাই সহজে ক্ষয়প্রাপ্ত হয় এবং স্তরে স্তরে এই শিলা কী হয়? সঞ্চিত হয়। তাহলে আমরা এখান থেকে জানলাম কয়েকটি পাললিক শিলার নাম এবং পাললিক শিলার বৈশিষ্ট্য। রূপান্তরিত শিলা কিভাবে সৃষ্টি হয়েছে?
আগ্নেয় এবং পাললিক শিলা প্রবল তাপ, চাপ এবং রাসায়নিক প্রক্রিয়া প্রভৃতি বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ও ভূগর্ভের তাপে এবং ভূপৃষ্ঠের চাপে অনেক সময় বদলে যায় এবং রূপান্তরিত শিলায় পরিণত হয়। তাহলে আগ্নেয় এবং পাললিক শিলা প্রবল তাপ, চাপ এবং রাসায়নিক প্রক্রিয়া প্রভৃতি বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ও ভূগর্ভের তাপে এবং ভূপৃষ্ঠের চাপে অনেক সময় বদলে যায় এবং রূপান্তরিত শিলায় পরিণত হয়। রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। রূপান্তরিত শিলা খুবই কঠিন হয়, এই শিলা সহজে ভাঙে না। এই শিলার একটি উদাহরণ হলো মার্বেল। তাহলে রূপান্তরিত শিলা খুবই কঠিন হয়, এই শিলা সহজে ভাঙে না। এই শিলার একটি উদাহরণ হচ্ছে মার্বেল। বিশ্ববিখ্যাত সৌধ তাজমহল রূপান্তরিত শিলা মার্বেল দিয়ে তৈরি হয়েছে। তাহলে বিশ্ববিখ্যাত যে সৌধ আমাদের সপ্তম আশ্চর্য তাজমহল, সেটা কিন্তু রূপান্তরিত শিলা অর্থাৎ মার্বেল দিয়ে তৈরি হয়েছে। ওকে, তাহলে রূপান্তরিত শিলা খুবই কঠিন, এই শিলা সহজে ভাঙে না। এই শিলার একটি উদাহরণ হচ্ছে মার্বেল। বিশ্ববিখ্যাত সৌধ তাজমহল রূপান্তরিত শিলা মার্বেল দিয়ে তৈরি হয়েছে। মাটিতে কি কি উপাদান থাকে? খনিজ পদার্থ হলো মাটির প্রধান উপাদান। মাটিতে শতকরা 25% বাতাস, 25% জল এবং খনিজ পদার্থ থাকে এবং 45%। বাকি 5%-এর মধ্যে উদ্ভিদ এবং প্রাণীর পচে যাওয়া দেহাংশ, অণুজীব এবং উদ্ভিদের পাতা এবং শিকড় থাকে। তাহলে কি বলছে যে খনিজ পদার্থ হলো মাটির প্রধান উপাদান। মাটিতে শতকরা 25% বাতাস থাকে, 25% জল থাকে, খনিজ পদার্থ থাকে 45%। বাকি 5%-এর মধ্যে থাকে উদ্ভিদ এবং প্রাণীর পচে যাওয়া দেহাংশ, অণুজীব এবং উদ্ভিদের পাতা এবং শিকড়। ওকে, শিলা থেকে মাটি কিভাবে তৈরি হয়? নানা প্রাকৃতিক শক্তি যেমন সূর্যের তাপ, বৃষ্টি, বাতাসের ধাক্কা বা নদীর স্রোতের দ্বারা শিলা ভাঙে। এই ভাঙা শিলার টুকরোগুলো সেখানে পড়ে থাকে বা দূরে চলে যায়। ক্রমাগত ক্ষয় হয়ে এই পাথরগুলো অবশেষে মাটিতে পরিণত হয়। তবে এগুলি কোনোটাই একদিনে হয় না, মাটি তৈরি হতে বহু বছর সময় লাগে। তাহলে কি বলছে যে নানা প্রাকৃতিক শক্তি যেমন সূর্যের তাপ, বৃষ্টি, বাতাসের ধাক্কা, নদীর স্রোতের দ্বারা শিলা ভাঙে। এই ভাঙা শিলার টুকরোগুলো সেখানে পড়ে থাকে বা দূরে চলে যায়। ক্রমাগত ক্ষয় হয়ে এই পাথরগুলো অবশেষে মাটিতে পরিণত হয়। তবে এগুলি কোনোটাই একদিনে হয় না, মাটি তৈরি হতে বহু বছর সময় লাগে। এর ফলে বলা হয়েছে, পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, পলিমাটি কত প্রকার হয়? এই মাটি কোথায় দেখা যায়? তাহলে উত্তর কী হবে? পলিমাটি 3 ধরনের হয়। একটা হচ্ছে বেলে মাটি, একটা হচ্ছে এঁটেল মাটি, একটা হচ্ছে দোআঁশ মাটি। পলিমাটি নদীর ধারে দেখা যায়। পলিমাটি হলেই যে উর্বর হবে তা নয়, নানা ধরনের মাটির নানা রকমের গুণ থাকে। পলিমাটি হলেই যে সেটা উর্বর হবে এমনটা নয়, নানা ধরনের মাটির নানা রকম গুণ থাকে। বেলে মাটির বৈশিষ্ট্যগুলো লেখো। বেলে মাটির দানা মোটা, এই মাটিতে জল দাঁড়ায় না, জল ঢাললে মাটি তাড়াতাড়ি টেনে নেয়। বেলে মাটিতে পুষ্টি কম থাকায় ফসল খুব ভালো হয় না। এঁটেল মাটির বৈশিষ্ট্যগুলি লেখো। এঁটেল মাটির দানা সূক্ষ্ম, এই মাটিতে বেশি পরিমাণে জল দাঁড়ায়, কারণ এঁটেল মাটির দানার মধ্যে ফাঁক কম থাকে। এই মাটিতে ফসল ভালো ফলে না, ধান গম হলেও ফলন কম হয়। দোআঁশ মাটির বৈশিষ্ট্যগুলি লেখো। দোআঁশ মাটির দানা মাঝারি, এই মাটিতে জল এবং অন্য উপাদান সঠিক মাত্রায় থাকে, তাই চাষবাসের জন্য দোআঁশ মাটি সবচেয়ে ভালো। সব রকমের ফসলই দোআঁশ মাটিতে ভালো হয়ে থাকে। এবার মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, রেগোলিত কাকে বলে? বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্রমাগত ক্ষয়প্রাপ্ত শিলাচূর্ণ যখন ভূমির ওপর এক শিথিল স্তরের সৃষ্টি করে তখন তাকে রেগোলিত বলে। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্রমাগত ক্ষয়প্রাপ্ত শিলাচূর্ণ যখন ভূমির ওপর এক শিথিল স্তরের সৃষ্টি করে তখন তাকে রেগোলিত বলা হয়। জীবাশ্ম কাকে বলে? জীবদেহ সমুদ্রগর্ভে পলির সাথে সঞ্চিত হয়ে পলির নিচে চাপা পড়ে যায়। তাহলে কি বলছে? জীবদেহ সমুদ্রগর্ভে পলির সাথে সাথে সঞ্চিত হয়ে পলির নিচে চাপা পড়ে যায়। কালক্রমে শিলা গঠনের সময় ওই জীবদেহ জমাট বেঁধে পাথরে পরিণত হয়, তখন শিলাস্তরে ওই জীবদেহের ছাপ থেকে যায়। একে জীবাশ্ম বা ফসিল বলা হয়। হিমালয় পর্বতে এরূপ জীবাশ্ম দেখা যায়। মোস্ট ভিভিআই একটি প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন হিসেবে মোস্ট ভিভিআই একটি প্রশ্ন। আরও একবার উত্তরটি ডিসকাস করে দিচ্ছি। জীবাশ্ম বা ফসিল কাকে বলা হয়? জীবদেহ সমুদ্রগর্ভে পলির সাথে সাথে সঞ্চিত হয়ে পলির নিচে চাপা পড়ে যায়। কালক্রমে শিলা গঠনের সময় ওই জীবদেহ জমাট বেঁধে পাথরে পরিণত হয়, তখন শিলাস্তরে ওই জীবদেহের ছাপ থেকে যায়। একে জীবাশ্ম বা ফসিল বলা হয়। হিমালয় পর্বতে এরূপ জীবাশ্ম দেখা যায়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম
সপ্তম শ্রেণীর ভূগোলের যে ষষ্ঠ অধ্যায় শিলা ও মাটি থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলি নিয়ে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এরকম ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত।